আপনি ভাবতে পারেন গত শতকের ৮০ শেষার্ধ থেকে প্রথম দশকের শুরু পর্যন্ত গিটার হাতে ঢোলা পাঞ্জাবির সঙ্গে ব্লু জিন্স, চাদর আর শু, আর লম্বা চুল মাথায় মঞ্চ মাতাচ্ছে একজন গায়ক, একজন রকস্টার। ভাবতে পারেন স্টেজে উঠে একজন বলে উঠছেন, এই মেয়েরা, আমি আছি তোমাদের আঁচলের ভাঁজে, বন্ধুদের মানিব্যাগের খাজে। কেউ বলছে, এই থাম তোরা, আকাশে তাকা, দেখ ঈশ্বর গাইছেন। অথবা চিৎকার করে, আরে মুঠো খুলে চেয়ে দেখি, রেখায় রেখায় দুঃখ লেখা, বেদনার নদী বইছে আমার বুকের ভেতর একা একা, শরাবে শরাব, ঘোরে ঘোর, তারপর ঘন ঘোর। আপনারা কি ভাবতে পারেন এমন কোনো একটা দৃশ্য, এমন অজস্র ঘটনার জন্মদাতা একজন জেমস, একজন মাহবুবানম জেমস, একজন রকস্টারের যে ইমেজ পাওয়া যায় সেটা বাঙালি আগে কখনো দেখেনি। পাঞ্জাবি পরা বাউল তারা দেখেছে গিটার হাতে এলভিস প্রিসলির মতো ফ্যাশন সচেতন ও এরিক ক্ল্যাপটন, মার্ক নফলারের ন্যায় সাদাসিধে কিন্তু দুর্দান্ত গিটারিস্টকে। তবে জেমস ছিলেন সব কিছুর সমন্বিত ককটেল। বুকের বোতামগুলো খোলা, পাঞ্জাবির সঙ্গে ঘাড় অবধি এলোমেলো চুল ছেড়ে জেমস যেভাবে বেরিয়ে এসে ডাক দিলেন, এসো চুল খুলে পথে নামি, এসো উল্লাস করি। সেই উল্লাসের আনন্দে ভেসেছে লাখো তরুণের বিরহ কাতর হৃদয়। জেমস আসলে ভাঙাগড়া টানেলের ভেতর দিয়ে যাওয়া একজন পোড় খাওয়া মানুষ। পাথরকে মূর্তি বানানোর মতো নিজেকে বারবার ছেনে ছেনে করেছেন। গানের জন্য ঘর পালানো, প্রেমের জন্য জেলে যাওয়া, খেয়াল খুশি মতো চলা, মদ খেয়ে রাস্তায় পড়ে থাকা। জেমসের জীবনটা এমন রোমাঞ্চ আর নাটকীয়তায় ভরপুর। 1987 সাল ফিলিংসের হয়ে প্রথম অ্যালবাম স্টেশন রোডে, আর 2 বছর পর একক অ্যালবাম অনন্যায় যে টিপিক্যাল সুরেলা গলা ছিল জেমসের, সেখান থেকে বেরিয়ে আসা ছিল তার জন্য চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ নিয়ে নতুন কণ্ঠে 93 সালে ফিলিংসের দ্বিতীয় অ্যালবাম জেল থেকে বলছিতে হাজির হয়েছিলেন। লিওনার্দো কোহেনের গমগমে পুরুষালী স্বর, নফলারের মতো ক্লাসিক্যাল ব্যারিটোন আর গিটারের প্লেয়িংয়ের যেন সন্নিবেশ ঘটেছিল জেমসের মধ্যে। তার মধ্যে গম্ভীর রাগী চাদরে ঢাকা এক মুখ, সাধারণ মানুষের জীবন থেকে নেয়া গানের কথা, পাশ্চাত্য সঙ্গীতের সাথে বাউলিয়ানার মিশ্রণ। বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ 90 দশকের প্রজন্ম যে নতুনত্বের সন্ধানে ছিল, সেটি তারা পেয়েছিল জেমসের মধ্যে। দীর্ঘ আন্দোলনের পর, এরশাদের স্বৈরাচারী শাসন পতনের পর নতুন উদ্যমতা আর তীব্রতা খুঁজছিল বাঙালি। সেই আশায় ঘুরে বালি বাঙালির অস্থিতিশীল সময়ে হুমায়ুন আহমেদের উপন্যাস ও নাটক সাধারণ মধ্যবিত্তের বাঁচার আশ্রয় হয়েছিল। তেমনি স্বপ্ন হারিয়ে বসা অসংখ্য যুবকের দুদণ্ড শান্তির আশ্রয় হয়েছিল ফিতা ক্যাসেটে জেমসের গান। চিৎকার দিয়ে তাদের বলতে না পারা কথাগুলো গানে গানে বলছিলেন জেমস। অবশ্য ওসব নতুন সমাজ গড়া বা দুর্নীতিগ্রস্ত রাজনীতির সাময়িক প্রতিবাদ নয়, অনেকটা ব্যক্তির চিরন্তন। বাংলাদেশি ব্যান্ড সঙ্গীতের জগতে ফারুক মাহফুজ আনাম, যিনি জেমস নামে খ্যাত, তিনি কেবল একজন শিল্পী নন, বরং একটি প্রজন্মের কণ্ঠস্বর, এক দ্রোহের প্রতীক এবং তারুণ্যের উন্মাদনার প্রতিচ্ছবি। তার ঝাঁকড়া চুল, গম্ভীর অভিব্যক্তি এবং গিটারের জাদুতে তিনি কয়েক দশক ধরে সঙ্গীত প্রেমীদের হৃদয়ে এক অবিসাংবাদিত গুরু হিসেবে স্থান করে নিয়েছেন। তার সঙ্গীত জীবন শুধু কিছু জনপ্রিয় গান বা অ্যালবামের সমষ্টি নয়, এটি একটি সংগ্রাম, একটি প্রতিষ্ঠান বিরোধী মনোভাব, বাংলা রকের এক নতুন ধারার সূচনা। এই বোহেমিয়ান রকস্টারের জীবনের পরতে পরতে লুকিয়ে আছে নানা গল্প, যার মধ্যে কিছু ঘটনা তাকে আরও বেশি রহস্যময় ও অনুকরণীয় করে তুলেছে। 1993 থেকে 95 সালের মাঝামাঝি কোনো একদিনের কথা, ঢাকার শেরাটন হোটেলে ব্লাড এইড নামক একটা দাতব্য কনসার্টের আয়োজন করা হয়েছিল। ততদিনে ফিলিংস ব্যান্ডের জেল থেকে বলছি অ্যালবামটি বাজারে এসে গেছে এবং জেমস তরুণ প্রজন্মের কাছে এক উন্মাদনার নাম। সেই রাতে মঞ্চে উঠলেন জেমস, কিন্তু তার অবস্থা স্বাভাবিক ছিল না। টলমল পায়ে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তিনি গান গাওয়ার পরিবর্তে দর্শকদের উদ্দেশ্যে বলে উঠলেন, আমাকে আজ ক্ষমা করে দে, তোদের ক্ষমা আমি বাকি জীবন মনে রাখব। এই কথাগুলো বলে তিনি মঞ্চে বসে পড়েন, আর গান গাইতে পারেননি।
ঘটনার কিছুদিন পর সাংবাদিক ওমর শরীফ যখন তার সাক্ষাৎকার নিতে যান, তখন স্বভাবতই এই প্রসঙ্গটি উঠে আসে। জেমস সাধারণত প্রচার মাধ্যম থেকে নিজেকে দূরে রাখেন, স্বল্পভাষী এবং নিজের জগতে থাকতেই ভালোবাসেন। কিন্তু সেদিন তিনি কোনো ভনিতা করেননি, রাগ ঢাক না রেখেই স্বীকার করেন, হ্যাঁ বলেছি, আমি তখন মাতাল ছিলাম, গানও গেয়েছি এক লাইন, দর্শকরা মিউজিকের তালে তালে বাকি লাইনগুলো গেয়েছে, এটাই তো কনসার্টের নিয়ম, দর্শকের সাথে কমিউনিকেট করেই তো লাইভ পারফরমেন্স হয়। এই একটি উত্তরেই জেমসের চরিত্রের দৃঢ়তা এবং সততা ফুটে ওঠে। যেখানে অন্য কোনো তারকা হয়তো ঘটনাটি অস্বীকার করতেন বা অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেন, সেখানে জেমস অকপটে নিজের অবস্থা স্বীকার করে নিয়েছিলেন। এই সততা এবং বেপরোয়া মনোভাবে তাকে ভক্তদের কাছে গুরু করে তুলেছিল। 1964 সাল 2 অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করলেও জেমসের বেড়ে ওঠা এবং সঙ্গীত জীবনের উন্মেষ ঘটে চট্টগ্রামের মাটিতে। তার বাবা মোজাম্মেল হক ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তিনি চেয়েছিলেন তার ছেলেও পড়াশোনা করে প্রতিষ্ঠিত হোক, কিন্তু জেমসের মন পড়েছিল গিটারের তারে। সঙ্গীতের প্রতি তার এই তীব্র আকর্ষণ পরিবার থেকে সমর্থন পায়নি, বরং বাধার সম্মুখীন হয়। ফলস্বরূপ কিশোর বয়সে অভিমান করে ঘর ছাড়েন তিনি। তার নতুন ঠিকানা হয় চট্টগ্রামের পাঠানটুলির আজিজ বোর্ডিংয়ের একটা ছোট্ট কক্ষ, যা পরবর্তীকালে তার সঙ্গীত সাধনার পীঠস্থান হিসেবে পরিণত হয়। তা এই একাকিত্ব আর সংগ্রামী হয়তো তার সঙ্গীতে গভীরে প্রথিত বেদনার মূল উৎস। আজিজ বোর্ডিংয়ের দিনগুলোতেই জেমস তার সমমনা বন্ধুদের নিয়ে 1980 সালে প্রতিষ্ঠা করেন ফিলিংস নামক একটি ব্যান্ড। এই ব্যান্ডের প্রধান গিটারিস্ট ভোকালিস্ট হিসেবে তিনি তার সঙ্গীত জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। প্রথম দিকে জিম মরিসন, মার্ক নফলারের মতো পাশ্চাত্য শিল্পীদের গান কভার করলেও জেমস দ্রুত উপলব্ধি করেন যে তার পরিচিতি তৈরি করতে হলে মৌলিক গানের বিকল্প নেই। সেই তাগিদ থেকেই 1987 সালে ফিলিংস প্রকাশ করে তাদের প্রথম অ্যালবাম স্টেশন রোড। যদিও অ্যালবামটি বাণিজ্যিকভাবে ব্যাপক সাড়া ফেলতে পারেনি, তবে এর মধ্য দিয়ে বাংলা ব্যান্ড সঙ্গীত এক নতুন ধরনের সুর ও কথার আগমন ঘটে, যা ছিল গতানুগতিক ধারার বাইরে। এরপর 88 সাল তার প্রথম একক অ্যালবাম অনন্যা মুক্তি পেলে জেমস ব্যাপক পরিচিতি লাভ করেন। তবে ফিলিংসের দ্বিতীয় অ্যালবাম জেল থেকে বলছি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এই অ্যালবামের টাইটেল গানটি তৎকালীন প্রজন্মের হতাশা, ক্ষোভ, মুক্তির আকাঙ্ক্ষাকে মূর্ত করে তোলে। এরপর নগর বাউল, লেইস ফিতা লেইস, দুঃখিনী দুঃখ করোনার মতো অ্যালবামগুলোর মাধ্যমে জেমস বাংলা সাইকেডেলিক রকের প্রবর্তক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার গানে পাশ্চাত্য রক সঙ্গীতের সঙ্গে দেশীয় সুরের এক অপূর্ব মিশ্রণ ঘটে, যা শ্রোতাদের কাছে এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসে। পরবর্তীতে ফিলিংস নামটি পরিবর্তন করে নগর বাউল রাখা হয়, যা জেমসের শহুরে বাউল সত্তারই প্রতিফলন। জেমসের গানের কথা ছিল তার সবচেয়ে বড় শক্তি। তিনি তার গানে প্রেম, বিরহ, একাকিত্ব, সামাজিক অসঙ্গতি, অস্তিত্বের সংকটকে এক ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছেন। মা, বাবা, কবিতা, তারায় তারায় রটিয়ে দেবর মতো গানগুলোতে তিনি যে আবেগ ও গভীরতা দেখিয়েছেন তা বাংলা গানে খুব কমই দেখা যায়। প্রিন্স মাহমুদ, লতিফুল ইসলাম শিবলি, আসিফ ইকবাল, মারজুক রাসেলের মতো গীতিকারদের কথায় জেমসের কণ্ঠ এক ভিন্ন মাত্রা যোগ করে। তিনি বিখ্যাত কবি শামসুর রহমানের কবিতাতেও গান গেয়েছেন। তার গান শুধুমাত্র বিনোদনের খোরাক ছিল না, বরং তা তরুণ প্রজন্মের আত্মপরিচয়ের অন্বেষণের এক মাধ্যম হয়ে উঠেছিল। তার ভাঙা ভাঙা কণ্ঠের হাহাকার, গিটারের তীক্ষ্ণ সলো আর শক্তিশালী মঞ্চ পরিবেশনা তাকে কনসার্টের অবিসাংবাদিত রকস্টারে পরিণত করে। শুধু বাংলাদেশ নয়, জেমসের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সীমান্তের ওপারেও। 2005 সালে বলিউডের গ্যাংস্টার চলচ্চিত্রে ভিগি ভিগি গানটির মাধ্যমে তার হিন্দি প্লেব্যাক জীবন শুরু হয়। এই গানটি উপমহাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং জেমসকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। এরপর ও লামহে, লাইফ ইন এ মেট্রো এবং ওয়ার্নিংয়ের মতো চলচ্চিত্রেও তিনি কণ্ঠ দেন। বলিউডে তার গানগুলো বাংলা ব্যান্ড সঙ্গীতকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয় এবং প্রমাণ করে যে ভাষার সীমাবদ্ধতা সত্যিকারের শিল্পকে আটকে রাখতে পারে না। ভক্তদের কাছে জেমস কেবল একজন শিল্পী নন, তিনি গুরু। এই উপাধিটি তিনি কোনো আনুষ্ঠানিক সম্মাননা হিসেবে পাননি, বরং এটি ভক্তদের দেয়া ভালোবাসা এবং শ্রদ্ধার নিদর্শন। তার বহিমিয়ান জীবনযাত্রা, আপসহীন মনোভাব ও সঙ্গীতের প্রতি একনিষ্ঠ সাধনা তাকে এই আসনে বসিয়েছে।
তিনি কখনো গতানুগতিক তারকা হওয়ার চেষ্টা করেননি, বরং নিজের শর্তে বেঁচেছেন এবং গান গেয়েছেন। প্রচার বিমুখী শিল্পী আজও তারুণ্যের কাছে এক রহস্যময় আইকন। তার কনসার্ট মানেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চারিত হয়েছে। চিৎকার করে আজও মানুষ গায়, চিরহরিত চিরহরিত, কিংবা ছোট্ট একটি ঘর, ছোট্ট একটি খাট, ছোট্ট একটি টেবিল, একটি পানির জগ, ছিল এক চিলতে আকাশ আমার। আর সেই প্রিয় গিটার, রুম নাম্বার 36-এ ছিল আমার বসবাস। প্রিয় আজিজ বোর্ডিং, প্রিয় আজিজ বোর্ডিং। ছিল ব্যাচেলার সংসার আমার, ছিল অগোছালো জীবন আমার, রাত করে ঘরে ফেরার বাউন্ড দিলে দিনভর। জেমসের সঙ্গীত জীবন প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। সময়ের সঙ্গে সঙ্গে বাংলা গানের ধারা বহুবার পরিবর্তিত হয়েছে, কিন্তু জেমস তার স্বকীয়তা বজায় রেখে এখনও প্রাসঙ্গিক। তিনি শুধু একজন রকস্টার নন, তিনি বাংলা ব্যান্ড সঙ্গীতের একটা প্রতিষ্ঠান। তিনি বাংলা ব্যান্ড জগতের গুরু। আজম খানের পর তিনি, মাহফুজ আনাম জেমস, একজন গুরু। শেরাটনের রাতের সেই অকপট স্বীকারোক্তি থেকে শুরু করে বলিউডের মঞ্চ কাঁপানো প্রতিটি ঘটনায় তার বর্ণময় চরিত্রের এক একটি দিক উন্মোচিত করে। তার সঙ্গীত, তার জীবনাদর্শন, তার প্রভাব তাকে বাংলা সঙ্গীতের ইতিহাসে এক অমর আসনে অধিষ্ঠিত করেছে। নগরবাউল জেমস তাই শুধু একটি নাম নয়, তিনি একটা বহিমিয়ান বিপ্লবের প্রতিধ্বনি, যে কিনা বলে ওঠে সুস্মিতার সবুজ ওড়না উড়ে যায়, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বেজে চলবে। পথ হারানো মানুষ রাস্তায় নেমে গাইবে, পথের বাপি বাপরে মনা, পথের মাইমা, পথের বুকেই খুঁজে পাবি পথের ঠিকানা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।